আজকে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা কিছুই পাই নাই। প্রিয় শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, আপনাদেরকে বলতে চাই, আজকে আমাদের দেশের মানুষ মনে করে এই অন্তর্বর্তীকালীন সরকার মনে হয় বিএনপির ছত্র ছায়, কিন্তু আমাদের গায়ে যখন আঘাত পড়ে, আমরা যখন রাস্তাঘাটে হাঁটা চলা করি, তখন মানুষ কথা বলে দ্রব্য জিনিসের দাম কেন কমে নাই, বিএনপি কি করছে। আমরা বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে জনগণের খেদমত করার জন্য নির্বাচিত সরকার গঠন করে দেশ জাতির জন্য আমি মনে করি এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন। আর বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে বিএনপিকে প্রতিষ্ঠিত করেছেন, দেশ পরিচালনা করেছেন। দেশটাতে বেগম খালেদা জিয়া 9 মাস যুদ্ধ 9 মাস আন্দোলন সংগ্রাম করে খুনি ফ্যাসিস্ট এরশাদ সরকারকে উৎখাত করেছে। 17 বছর বিএনপি এই ফ্যাসিস্ট খুনি হাসিনাকে পদত্যাগ করেছে। আমাদের এত অনেক বিজয় পরেও আমরা আমাদের অবস্থান থেকে আমরা নীরবতা পালন করছি। আমরা বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই। আপনারা যদি জনগণের সাথে আপনারা যদি বৈষম্যের নামে অসম্মত পরিচালনা করেন, আমরা তার জন্য আমাদের নেতৃবৃন্দের কর্মসূচি দিবেন, আমরা রাজপথে থেকে সেই মোকাবেলা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়াউর হক। দেশপতি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে 1 মিনিট সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মঞ্জুর হোসেন ভূঁইয়া, সভাপতি জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরাম। 1 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। তৃণমূল আন্দোলন করতে আয়োজিত স্বৈরাচার আওয়ামী লীগের দোসর আজকে দ্রব্যমূল্য সিন্ডিকেটের দিশেহারা বাংলার জনগণ, আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান, জননন্দিত জননেতা জনাব অ্যাডভোকেট আহমদ আজম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা সাবেক সংসদ সদস্য জননেতা হারুন রশিদ হারুন ভাই। মঞ্চে উপস্থিত আছেন বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য আবু নাসের রহমতুল্লাহ ভাই, ইসলাম হোসেন সিরাজি ভাই সহ সকল নেতৃবৃন্দকে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরামের পক্ষ থেকে ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য দিবে আমাদের প্রধান অতিথি। আমি একটি কথা বলে এখানে শেষ করছি। অনতিবিলম্বে যারা দ্রব্যমূল্য আজকে বৃদ্ধি করছে তাদের সিন্ডিকেটের কারণে তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় এনে অন্তর্বর্তী সরকারের প্রতি আমরা আবেদন জানাচ্ছি। এ বলে আমি আমার বক্তব্য শেষ করি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ মঞ্জু ভাইকে। আমাদের মাঝে উপস্থিত আছেন মঞ্জুর হোসেন ইসা, উপস্থিত আছেন আরিফুর রহমান আরিফ, মোহাম্মদ নাসির উদ্দিন, সোহেল খান, আব্দুল্লাহ কাসি ফাহিম। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদের অন্যতম সমন্বয়ক আহ্বায়ক কামাল আহমেদ ভূঁইয়াকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বক্তব্য রাখবেন কামাল আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই তৃণমূল আন্দোলনের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান, জনপ্রিয় নেতা অ্যাডভোকেট আহমেদ আজম খান। উপস্থিত আছেন আরেক জনপ্রিয় নেতা, সাবেক সফল এমপি, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য হারুন রশিদ হারুন ভাই। উপস্থিত আছেন এই খুনি হাসিনা বিরোধী দীর্ঘ আন্দোলন সংগ্রামে যার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছি সে আমার জাতীয় বড় ভাই, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ ভাই। উপস্থিত আছেন ইসমাইল হোসেন সিরাজি সহ অনেক নেতৃবৃন্দ। আমি সংক্ষেপে বলবো, এই খুনি হাসিনার সিন্ডিকেট এখনো কেন ভাঙ্গা হচ্ছে না, তাই আমার এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান। অন্তর্বর্তীকালীন সরকার, আপনি কি কানে শুনেন না? দীর্ঘদিন যাবৎ আপনাকে বারবার বলা হচ্ছে এই খুনি হাসিনার দোষররা ঘুরে বেড়াচ্ছে এবং তারা সিন্ডিকেট করে। আমি গতকালকে দেখেছি সোনারগাঁয়ে এই আওয়ামী দোষররা একজনের বাড়ি দখল করছেন। বর্তমান সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন
ফ্যাসিস্ট সরকার ভাঙেন নাই। তাই আমি সংক্ষিপ্ত বক্তব্যে খোদাবাদ বাংলাদেশ জিন্দাবাদ, আগামী প্রজন্মের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আজকের অনুষ্ঠানের সকলকে ধন্যবাদ। ধন্যবাদ কামাল ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ পিপুলস পার্টির বিপ্লবী ভারপ্রাপ্ত মহাসচিব, নারী নেতৃত্বের অহংকার বিলকিস খন্দকারকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বক্তব্য রাখবেন বিলকিস খন্দকার। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য দায়ী আওয়ামী দোসর সিন্ডিকেট ব্যবসায়ী গ্রেফতারির দাবিতে তৃণমূল নাগরিক আন্দোলনের নাগরিক অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে আছেন অ্যাডভোকেট আহমদ আজম খান, ভাইস চেয়ারম্যান বিএনপির। প্রধান বক্তা হিসাবে আছেন হারুনার রশিদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য। বিশেষ অতিথি হিসাবে আছেন আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, এবং সভাপতি আছেন মফিজুর রহমান লিটন ভাই। সবাইকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। সিন্ডিকেট যে জিনিসের উপর নির্ভর করে সরকারের উদাসীনতা, সরকারের অযোগ্যতা এবং সরকারের দুর্নীতি, এই তিনটার সমন্বয়ে সিন্ডিকেট বিরাজ করে। গণভবনে শেখ হাসিনা নেই, কিন্তু সচিবালয়ে শেখ হাসিনার অবস্থান এখনো রয়েছে। সিন্ডিকেট যে শেখ হাসিনার অবস্থান রয়েছে সেটা আমরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির উপর লক্ষ্য করে বুঝতে পারছি যে সিন্ডিকেট যারা দোষর তারা এখনো শেখ হাসিনার দোষর। সুতরাং এই অযোগ্যতা, উদাসীনতা এবং দুর্নীতি বর্তমান সরকার যদি এর একটাও না থাকেন তাহলে দ্রুত নির্বাচন দিয়ে সমস্ত সংস্কার করার সুযোগ করে দেন, কারণ নির্বাচনের মাধ্যমেই আমরা যে কোনো রাজনীতি দল এই সংস্কারের বাস্তবায়ন করবে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ পিপলস পার্টি জিন্দাবাদ। ধন্যবাদ বিলকিস আপাকে চমৎকার বক্তব্য উপস্থাপনের জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের সংগ্রামী সাধারণ সম্পাদক, প্রিয় সহযোদ্ধা ইব্রাহিম হোসেনকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বক্তব্য রাখবেন ইব্রাহিম হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সাহসী মানুষের ঐক্য চাই, লড়াই ছাড়া মুক্তি নাই। এই স্লোগানকে সামনে রেখে আজকের সবার সম্মানিত সভাপতি, আজকের সবার যিনি প্রধান অতিথি, অন্যান্য নেতৃবৃন্দ, আমার পক্ষ থেকে সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত নেতৃবৃন্দ, শুধু দ্রব্য মূল্য নয়, শুধু দ্রব্য মূল্য ঊর্ধ্বগতি নয়, সারা বাংলাদেশে এখনো খুন, এখনো হত্যা, এখনো রাহাজানি, এখনো সিন্ডিকেট, এখনো সারা বাংলাদেশে লুটতরাজের নেতৃত্ব দিচ্ছে ওই আওয়ামী লীগ। ওই আওয়ামী লীগ সিন্ডিকেট এখনো নেতৃত্ব দিচ্ছে সচিবালয়ে। তাই একটি কথা এখানে সুস্পষ্ট, আমরা যারা জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাসী, বাংলাদেশের আমজনতা সবাইকে সোচ্চার হতে হবে। ওই আওয়ামী লীগ প্রেতাত্মা যে যেখানে আছে সবাইকে আস্থা করে ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে, এবং আওয়ামী লীগের যারা সক্রিয় নেতা ও কর্মী আছেন, যারা যেখানে পাওয়া যাবে তাকে ওই কেন্দ্রীয় কারাগারে, সারা বাংলাদেশের কারাগারে নিক্ষেপ করতে হবে। এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আবেদন, অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা, আপনার উদ্দেশ্যে বলি, ডক্টর ইউনূস স্যার অচিরেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার জন্য আপনাকে অনুরোধ করছি, এবং অচিরেই বাংলাদেশ সচিবালয় থেকে শুরু করে সারা বাংলাদেশের আওয়ামী লীগের সিন্ডিকেট ভাঙতে না পারলে আপনি সুষ্ঠুভাবে ওই মসনদ চালাতে পারবেন না।
সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইব্রাহিম ভাইকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের সকলের প্রিয় চাঁদপুরের কৃতি সন্তান, প্রেস ক্লাব অঙ্গনের অত্যন্ত পরিচিত মুখ ইসমাইল হোসেন সিরাজীকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বক্তব্য রাখবেন ইসমাইল হোসেন সিরাজী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত আজকের এই অবস্থান নাগরিক অবস্থান কর্মসূচির প্রধান অতিথি, গণমানুষের নেতা, সময়ের সাহসী সন্তান, তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, উপস্থিত আছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে বারবার নির্বাচিত চাঁপাইনবাবগঞ্জের মা ও মাটি মানুষের নেতা, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, মৃত্যুঞ্জয়ী নেতা, সাবেক ছাত্র নেতা হারুনুর রশিদ, উপস্থিত আছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য, পরিচ্ছন্ন রাজনীতিবিদ আবু নাসের রহমতুল্লাহ, আজকের অনুষ্ঠানের সভাপতি মফিজুর রহমান লিটন, উপস্থিত আছেন যাত্রাবাড়ি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বারবার নির্বাচিত কমিশনার বাদল সর্দার, কাজীদলের যুগ্ম আহ্বায়ক জি এম আনিস, উপস্থিত আছেন আরো জাতীয় নেতৃবৃন্দ, সঞ্চালক নাইম ভাই সহ সকল নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, আপনারা জানেন যে আজকের এই অবস্থান কর্মসূচি সেটি হল দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে। আমরা দেখেছি বিগত সরকার শেখ হাসিনার এই স্বৈরাচারী তার দোসররা বাংলাদেশকে একটি কারাগারে রূপান্তরিত করেছিলেন, জাহান্নামে পরিণত করেছিলেন। দ্রব্যমূল্য যেভাবে বৃদ্ধি হয়েছিল, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। কিন্তু এখন দেখছি কেয়ারটেকারে যারা আছেন অন্তর্বর্তীকালীন সরকারের, তারা এই দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। আপনাদের কোন উপদেষ্টা কি আওয়ামী লীগের দোষরদের সাথে কোনো বিতর্কগত কোনো আঘাত আছে কিনা, এটা বাংলাদেশের মানুষ জানতে চায়। যেমন আওয়ামী লীগের নেতা কর্মীদের চেহারা যেমন মানুষের মতো পেয়েছেন, তারা মানুষের সাথে মিশে যেতে পারে। সেই জন্য তাদের থেকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে এবং এই সিন্ডিকেটের কবলে যারা আছেন এই সিন্ডিকেট থেকে মুক্ত করতে হবে, সিন্ডিকেটের দোষকদেরকে গ্রেফতার করতে হবে। এবার আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সিরাজী ভাইকে। আমাদের মাঝে উপস্থিত আছেন প্রিয় সহযোদ্ধা, প্রিয় ছোট ভাই, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সুযোগ্য সদস্য শফিকুর রহমান সবুজ, উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের প্রচন্ড অহংকার কৃষক দলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক শামসু মাস্টার। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশের তাঁতি দলের অহংকার বাংলাদেশ জাতীয়তাবাদী জাতীয় দল কেন্দ্রীয় সংসদের সুযোগ্য যুগ্ম আহ্বায়ক জি এম আনিস ভাইকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বক্তব্য রাখবেন জি এম আনিস। বিসমিল্লাহির রহমানির রহিম। তৃণমূল নাগরিক কমিটি কর্তৃক আয়োজিত বাংলাদেশের 18 কোটি মানুষের পক্ষে আজকের যে বিষয়ে আজকের আমাদের এই কর্মসূচি ঘোষণা করেছেন, সেই নাগরিক কর্মসূচি জনগণের দ্রব্যমূল্য বিষয়। এটা 18 কোটি মানুষের বিষয়। সেই অনুষ্ঠানের আমাদের সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি যিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান, নন্দিত জননেতা, টাঙ্গাইলের কৃতি সন্তান জনাব অ্যাডভোকেট আহমেদ আজম খান। আজকের এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন সারা বাংলাদেশের পরিচিত মুখ, যার অত্যন্ত প্রখর বক্তব্য দিয়ে অল্প সংখ্যক সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সংসদে অগ্নিপ্রজ্বলিত করে শেখ হাসিনার প্রত্যেকটা সকল সংসদ সদস্যদেরকে আতঙ্কিত করে রেখেছিলেন সেই নন্দিত জননেতা জনাব
হারুন রশিদ হারুন ভাই মঞ্চে উপবিষ্ট আছেন। অন্যান্য নেতৃবৃন্দ, আমার ছোট ভাই সিরাজি সহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন। সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম। আজকের যে বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর বিষয় নিয়ে আজকের আলোচনা। এই বিষয়টি প্রশাসনের প্রয়োজন, সরকারের প্রয়োজন, বিরোধী দলের প্রয়োজন, রিকশাওয়ালার প্রয়োজন, সকলের প্রয়োজন দ্রব্যমূল্য। এই দ্রব্যমূল্য নিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন দীর্ঘ 15 বছর এই আন্দোলন করেছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে সাথে। কিন্তু আমরা ফ্যাসিবাদকে উৎখাত করতে পেরেছি 24 জুলাই ছাত্র জনতা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মাধ্যমে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আমরা এই সরকার এখন পর্যন্ত এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারে নাই। কেন পারে নাই? আমরা জনগণ যেটা মনে করি, এই আওয়ামী লীগের দোসরদের আস্তানা তারা ভাঙতে পারে নাই। এই আস্তানা না ভাঙতে পারলে জনগণের স্বার্থ কখনোই হাসিল হবে না। আমরা এই সরকারকে, এই নাগরিক সমাজের পক্ষ থেকে, বিএনপি এবং জনগণের পক্ষ থেকে বলতে চাই, আপনারা এই প্রত্যক্ষদের সাথে আঘাত না করে অচিরে এর মূল হোতাদেরকে সচিবালয় থেকে, বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত জায়গা থেকে তাদেরকে সরিয়ে জনগণ ভিত্তিক সচিবদেরকে, দায়িত্বপ্রাপ্তদেরকে নিয়োগ দেওয়া হোক, তাহলেই জনগণের ফয়সালা হবে। আমরা সর্বশেষ বলতে চাই যে এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই কথা বলার সুযোগ পেয়েছি। জামাতের আমির স্বীকার করেছেন, বাংলাদেশের অন্যান্য দলের অনেক নেতাই স্বীকার করেছেন, এর মূল নায়ক ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নন্দিত জননেতা জনাব তারেক রহমান। তারেক রহমানের নির্দেশনায় ছাত্র জনতা, শ্রমিক জনতা, বিএনপির নেতৃবৃন্দ আন্দোলন করে এই দেশকে 24-এ হাসিনা থেকে মুক্ত করেছে। 24-এর আন্দোলন ছিল 2-2.5 মাসে, বিএনপি আন্দোলন করেছে 17 বছরে। সুতরাং বিএনপিকে কোন প্রেতাত্মা মুছে ফেলতে পারবে না। বিএনপির শিকার তৃণমূলের মানুষের ঘরে ঘরে। আমরা বলতে চাই, বিএনপি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে। অচিরে আপনারা এই কুসংস্কার বাদ দিয়ে দ্রুত সংস্কার করে জনগণের জন্য নির্বাচনের ব্যবস্থা করুন। সেই নির্বাচনে বহুদিন পর সিল ব্যালটের জন্য অপেক্ষা করতেছে জনগণ। সেই সিল ব্যালটের মাধ্যমেই তারেক রহমানের নেতৃত্বে আমরা আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে। সেই সরকার জনগণকে নেতৃত্ব দেবে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আনিস ভাইকে বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা মহানগর দক্ষিণের সিটি কর্পোরেশনের ইতিহাস যতদিন থাকবে, যার নামটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে, যাত্রাবাড়ী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক কমিশনার, জননন্দিত জননেতা আমার পরমাত্মীয় বাদল হোসেন সরকারকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বক্তব্য রাখবেন বাদল হোসেন সরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। তৃণমূল পক্ষে আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আজকে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি হিসাবে অত্যন্ত শান্ত আমাদের প্রিয় নেতা, যিনি দীর্ঘদিন টকশোতে এই অপদার্থ শেখ হাসিনাকে কত বিনয়ের সাথে বুঝাতে চেষ্টা করেছেন যে এই দেশটা তোমার বাপের না, এই দেশটা সুন্দরভাবে একটা নির্বাচন দাও, সবাইকে বাঁচতে দাও। কিন্তু চলে না শুনে ধর্মের কাহিনী, আমাদের প্রিয় নেতার কথা শেখ হাসিনায় এবং শেখ হাসিনার দোষরা শুনে নাই। সেজন্য আজকে শেখ হাসিনার অবস্থা কি। বিশেষ অতিথি হিসাবে আমাদের প্রধান বক্তা, আসলেই আজকে যে প্রধান বক্তা এখানে উপস্থিত হয়েছেন, এটা শুধু আমাদের এই প্রেস ক্লাবের প্রধান বক্তা না। আমি মনে করি আমাদের বাংলাদেশে একসময় যখন আমাদের সংসদে কোনো নেতা ছিল না,
এই যে আমাদের এমপি মহোদয় হারুন সাহেব, শেখ হাসিনার 300 এমপি আতঙ্কে ছিল যে কখন হারুন সাহেব দাঁড়াবে। এমন ভাবে উনি কথা বলেছে, আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে উনি যেসব কথা বলেছে তারা তো এইসব কথা শোনে নাই। তারা যদি এইসব কথা শুনতো, হারুন সাহেবের কথার অর্থ যদি বুঝতো, আজকে আওয়ামী লীগের এই অবস্থা হতো না। প্রিয় ভাইয়েরা, আমাদের প্রিয় নেতা দুইজনেই, আমরা যাদেরকে দূর থেকে আমরা ফলো করি, তাদের কথাবার্তা এবং তাদের চলন, আজকে তাদেরকে পেয়ে আমরা মনে করি আমাদের তৃণমূলের দুঃখের দুই একটি কথা তাদেরকে জানাই। প্রিয় নেতারা, আসলে আমরা দীর্ঘ 18 বছর অনেক কষ্ট করেছি। ঢাকার যেসব কাউন্সিলর আছে, যেসব নেতা আছে, কারো বিরুদ্ধে 40-50টা 100 মামলা নাই, এমন কোন থানার নেতা নাই। তো আপনি আজকে আমরা স্বাধীন, অনেকে বলে স্বাধীন হয়েছে, আমি মনে করি স্বাধীন হয়েছে যে এখন আমাদের পুলিশে খোঁজে না। কিন্তু শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনার চোরগুলি তো বাংলাদেশে রয়ে গেছে। এরা বিভিন্ন পর্যায়ে আজকে এরা দেশে অপকর্ম করতেছে, অপকর্ম করে এই অপকর্মগুলি বিএনপির উপরে বর্তাইতেছে। তো এই ব্যাপারে আপনারা সিদ্ধান্ত নেবেন কিভাবে আগামীতে আমরা বিএনপির তারেক জিয়াকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিএনপি সরকার গঠন করে এই দেশের মানুষকে কিভাবে আবারও শহীদ জিয়ার আদর্শের দেশ হিসাবে এদেশের মানুষকে শান্তি দিতে পারি আশা ব্যক্ত করে আজকে যারা আমাদেরকে এখানে আমন্ত্রণ করেছে তাদেরকে ধন্যবাদ দিয়ে, বিশেষ করে প্রধান অতিথি এখানে উপস্থিত হয়েছে, ওনাকে বিএনপির পক্ষ থেকে হাজারো সালাম। আমাদের প্রধান বক্তা অনেক দূর থেকে এসে তাদেরকে আমাদের শ্রদ্ধা এবং সালাম জানিয়ে, সবাইকে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসুক, এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ বাদল ভাইকে সুন্দর বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি, আমাদের জাতীয়তাবাদী শক্তির প্রেরণার উৎস, বরিশালের কৃতি সন্তান, বাংলাদেশের জাতীয় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, জননন্দিত জননেতা আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ ভাইকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বক্তব্য রাখবেন অনলবর্ষী বক্তা আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তৃণমূল নাগরিক আন্দোলন কর্তৃক আয়োজিত আওয়ামী সিন্ডিকেটের দোসরদের বিচারের দাবিতে আজকের এই প্রতিবাদী কর্মসূচির সংগ্রামী সভাপতি, তৃণমূল নাগরিক আন্দোলনের সংগ্রামী সভাপতি, কৃষক দলের কেন্দ্রীয় নেতা জনাব মফিজুর রহমান লিটন, শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, বাংলাদেশের জাতীয় রাজনীতির একজন মেধাবী ব্যক্তিত্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী ভাইস চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট আহমেদ আজম খান, সম্মানিত প্রধান বক্তা, বাংলাদেশের জাতীয় সংসদের একজন উজ্জ্বল নক্ষত্র, বারবার নির্বাচিত সংগ্রামী জননেতা, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য জনাব হারুনুর রশিদ, মহানগর বিএনপি নেতা জনাব বাদল সর্দার, তাঁতি দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জিএম আনিসুর রহমান, ইসমাইল হোসেন সিরাজি, শামীম আকন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সম্মানিত বন্ধুগণ, উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনেই বলতে হচ্ছে
বাংলাদেশে গত 15-17 বছর নির্বাচিত কোনো সরকার ছিল না। সেই কারণে দ্রব্যমূল্য একের পর এক বৃদ্ধি পেয়েছে। কারণ যারা ক্ষমতায় ছিল তারা যেহেতু জনগণের নির্বাচিত ছিল না, সেই জন্য জনগণ খেয়ে থাকলো বা বেঁচে থাকলো, মরে গেল কিংবা বেঁচে থাকলো, সেটা তাদের চিন্তার কোনো বিষয় ছিল না। কিন্তু আমাদের দীর্ঘ 17 বছরের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে একটি অন্তর্বর্তীকালীন সরকার আমরা পেয়েছি, যেই সরকারের প্রতি এই দেশের 18 কোটি মানুষের অকুণ্ঠ সমর্থন ছিল, সেই সমর্থনটুকু আমরা এখন আস্তে আস্তে হারাতে বসেছি এই সরকারের অদক্ষতার কারণে। তাদের দক্ষতার অভাবে মানুষের দ্রব্যমূল্য এখন সহ্য সীমার বাইরে চলে গিয়েছে। সাধারণ মানুষের এই গত 6 মাসে কোনো কিছুর দাম কমেনি, বরং বারবার দাম বৃদ্ধি পাচ্ছে। এখানে এমন কোন সেক্টর নাই যেই সেক্টরে মানুষের দ্রব্যমূল্য বৃদ্ধি ঊর্ধ্বগতিতে চলে, শুধু পাগলা ঘোড়ার মতো ঊর্ধ্বগতিতে বেড়ে চলছে। তাহলে এই দেশের মানুষগুলো এত বছর কষ্ট করেছে, একটি সরকারের পরিবর্তন হয়েছে, তাহলে কি মানুষ শুধু একটি সরকারের পরিবর্তন চেয়েছে নাকি তাদের নিজেদের ভাগ্যের পরিবর্তন চেয়েছে? ওনারা বলতে চান যে 6 মাস সময় নাকি খুব বেশি না। 6 মাস সময় খুব বেশি না, কিন্তু 6 মাস সময় কিন্তু কম নয়। 1975 সালের পূর্বে খুনি শেখ মুজিবের নেতৃত্বে যেই সরকার প্রতিষ্ঠিত ছিল, সেই সরকারের আমলে তখনকার মানুষ লবণ কিনেছে 150 টাকা কেজিতে, যার দাম এখন অন্তত 10,000 টাকা বলা যায়। ওই খুনি মুজিবের আমলে খুনি আওয়ামী দোসরদের সিন্ডিকেটের কারণে সেই সময় চালের কেজি ছিল 80 টাকা 100 টাকা, এখন যেটাকে 10,000 বলা যায়। 1975 সালের পট পরিবর্তনের পরে 7ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমাদের মহান নেতা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব রাষ্ট্র ক্ষমতায় এসে মাত্র 3 মাসের মধ্যে মানুষের দ্রব্যমূল্য মানুষের নাগালের মধ্যে নিয়ে এসেছিলেন। তিনি শেখ মুজিবুর রহমানের হত্যা করা গণতন্ত্রকে মানুষের মাঝে ফিরিয়ে দিয়েছিলেন, সাংবিধানিক অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। ওই 3 মাস পর্যালোচনা করে দেখেন আপনাদের 6 মাসের কি অর্জন হয়েছে। মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয়, কিন্তু আপনার ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছেন না। এই 6 মাসের মধ্যে আমরা বহুবার বলেছি, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বারবার বলেছেন এই সরকারকে সহযোগিতা করতে হবে, এই সরকার যাতে ব্যর্থ না হয়। মানুষের, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে যদি আপনি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ে আসতে না পারেন, এই সাধারণ মানুষ আপনাদের পাশে থাকবেন না, থাকতে পারেন না। অতএব আপনি গত 6 মাসে এই বাজার নিয়ন্ত্রণকারী আওয়ামী সিন্ডিকেটের দোসরদেরকে চিহ্নিত করতে পেরেছেন কিনা জানি না, কিন্তু আপনারা গ্রেফতার করতে পারেন নাই। যার কারণে মানুষ গত 17 বছরে যে কষ্ট করেছে দ্রব্যমূল্যের জন্য, সেই কষ্ট এখন আরো বৃদ্ধি পেয়েছে। যদি অথর্বতা থাকে, অযোগ্যতা থাকে, যদি অভিজ্ঞতার অভাব থাকে, তাহলে এই সংস্কার নামক যে জিনিস নিয়ে নাড়াচাড়া করছেন, এইসব সংস্কারের আওয়াজ টাওয়াজ বাদ দিয়ে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ মানুষের গণমানুষের ভোটের মাধ্যমে যে সরকার প্রয়োজন, সেই জন্য একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে অতি দ্রুত বিদায় নেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জানে এই দেশের সাধারণ মানুষের পক্ষে কিভাবে থাকতে হয়, এই দেশের মানুষের, সাধারণ মানুষের পক্ষে বাজার কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, সেটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই বিষয়ে অভিজ্ঞ। অতএব অভিজ্ঞ মানুষদের আসার জন্য একটু নির্বাচিত সরকার
অত্যন্ত জরুরি। অনির্বাচিত সরকার বেশি দিন ক্ষমতা থাকলে সেটা মানুষের ভাগ্য নির্ণয় করতে পারে না, মানুষের ভাগ্যের উন্নতি ঘটে না। আজকে এই দ্রব্যমূল্য নিয়ে তৃণমূল নাগরিক আন্দোলন যে প্রতীকী প্রতিবাদের ব্যবস্থা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। সরকারের কাছে অনুরোধ, আমরা আপনাদের কোন রকমের ব্যর্থতা চাই না, আমরা চাই আপনারা সফল হন, কিন্তু মানুষের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারলে এই সাধারণ মানুষ আপনাদের পক্ষে থাকবে না, থাকতে পারে না। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ ভাইকে তার চমৎকার এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত অবস্থান কর্মসূচির সম্মানিত প্রধান বক্তা, যার একটু বলিষ্ঠ কণ্ঠস্বর শোনার জন্য টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে সুনামগঞ্জ বাংলাদেশের কৃষক, শ্রমিক এবং মেহনতি মানুষ শোনার জন্য অধীর প্রতীক্ষায় থাকতেন অনর্বশী বক্তা, জননন্দিত জননেতা জনাব হারুন রশিদ খান, মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা বিএনপি এবং সাবেক সংসদ সদস্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। তৃণমূল নাগরিক আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই বিশেষ সভা আমাদের মাননীয় প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম ভাইস চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট আহমেদ আজম খান, আজকের আয়োজনের উদ্যোক্তাদের প্রিয় নেতৃবৃন্দ, আজকে আপনারা এখানে অনেকক্ষণ থেকে আমরা অবস্থান করছি। আজকের আলোচনার মূল বিষয়, আমার বলার একটু সমস্যা, মূল বিষয় হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জাতি আজকে ভয়ানকভাবে সাধারণ মানুষ জর্জরিত। এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ। জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণের যে প্রত্যাশা, একটা রক্তপাতের মধ্য দিয়ে, বলা চলে এক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গত 5ই আগস্ট বাংলাদেশে যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল, সেই সরকারের কাছে যে জনগণের প্রত্যাশা ছিল, যত দিন যাচ্ছে, যত সময় যাচ্ছে, জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণের যে প্রত্যাশা, সেগুলো যেন আমরা আজকে ভুলুণ্ঠিত হচ্ছে, আমরা হারিয়ে বসছি। সরকার মনে হয় তাদের অগ্রাধিকার চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে। সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে যত দ্রুততম সময়ের মধ্যে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসা। বাংলাদেশে গত 15 বছর 16 বছর মানুষ গণতন্ত্রহীন অবস্থায় ছিল। বাংলাদেশের জনগণ নির্বাচনের মধ্য দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে নাই কোথাও। সেই ঢাকা সিটি কর্পোরেশনই বলেন, ওয়ার্ড কমিশনারই বলেন, জাতীয় সংসদই বলেন, স্থানীয় কোন নির্বাচনই বলেন, কোথাও জনগণের প্রকৃত প্রতিনিধিরা নির্বাচিত হতে পারে নাই। যে কারণে বাংলাদেশের সংকট গভীর থেকে গভীরতর হয়েছিল। আমাদের যে আকাঙ্ক্ষা প্রত্যাশা ছিল, এই সরকার ক্ষমতা আসার পর যত দ্রুততম সময়ের মধ্যে একটা অবাধ এবং সুস্থ গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, জনগণের ক্ষমতা, জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে, আমরা এখনো পর্যন্ত এই ব্যাপারে সুস্পষ্ট কোনো রোডম্যাপ পাই নাই। জনগণের অন্যতম সংকট, জনগণ বাঁচতে চায়, জনগণ পেটে ক্ষুধা, তার অন্ন চায়, জনগণ তাদের অধিকার চায়। কিন্তু বাস্তব যে গত 6 মাসে সরকার মানুষের যে প্রত্যাশা ছিল, যে বিগত সময়ে যে বড় বড় সিন্ডিকেটরা তারা ষড়যন্ত্র চক্রান্ত করে বাংলাদেশের এই বাজার মূল্যকে নিয়ন্ত্রণ করত এবং তারা ব্যাপক মুনাফা অর্জন করে বাংলাদেশের দ্রব্য মূল্যকে বৃদ্ধি করত। কিন্তু এখন পর্যন্ত আমরা এই সরকারে আমি দেখছি যে গত 6 মাস যাবতীয় সরকার বিদ্যমান রয়েছে, আমার দৃষ্টিতে এত দুর্বল সরকার বাংলাদেশে অতীতে কখনো আসে নাই।
যারা আজকে উপদেষ্টা পরিষদে দায়িত্বে রয়েছেন, যখন কোনো কথা বিএনপির জায়গা থেকে বলা হচ্ছে তখন বিএনপির মহাসচিব সহ বিএনপির নেতৃবৃন্দকে কটাক্ষ করছেন। স্মরণ করিয়ে দিতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি রাজনৈতিক দল, বাংলাদেশের দুর্যোগ, বাংলাদেশের ক্রান্তিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের কাছে পরীক্ষিত একটি রাজনৈতিক দল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের যখন কেউ এই জাতিকে দিক নির্দেশনা দেওয়ার কেউ ছিল না, সেদিন আমাদের পার্টির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর মুক্তিযোদ্ধা সেই দিন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন, দেশকে স্বাধীন করেছিলেন। আজকে বাংলাদেশে যারা এই 75-এর 15 আগস্টের পর বাংলাদেশ যে স্বাধীনতা সার্বভৌমত্ব আবার সংকটের মুখে পড়েছিল, সেই দিন জিয়াউর রহমান আবার 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতায় এসে বাংলাদেশকে রক্ষা করেছিলেন, বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে প্রতিষ্ঠা করেছিলেন। কি কথা হলো সত্য না মিথ্যা? প্রিয় বন্ধুরা আমার, আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরীক্ষার মুখোমুখি হয়েছে এবং পরীক্ষায় বরাবরই জনগণের কাছে উত্তীর্ণ হয়েছে। আজকে বাংলাদেশের গণতন্ত্রের সংকট বলি, দ্রব্যমূল্যের সংকট বলি, আইন শৃঙ্খলা সংকট বলি, যে সংকট বিদ্যমান রয়েছে এটি বিগত 15 বছরের যে কর্তৃত্ববাদী শাসন, ফ্যাসিবাদী শাসন তাদের সৃষ্ট। সুতরাং এই জায়গা থেকে উত্তরণ করতে হলে বাংলাদেশে যত দ্রুততম সম্ভব একটি অবাধ এবং সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নাই। সংস্কারের কথা বলে এই সরকার জনগণের কাছে কোনো জবাবদিহিতা নাই, দায়বদ্ধতা নাই। মনে রাখতে হবে, আপনারা কোন নির্বাচিত সরকার নন, কিন্তু আমরা আপনাদেরকে সমর্থন দিয়েছি, সহযোগিতা দিয়ে আসছি। আমরা চাই সংস্কার করবে রাজনৈতিক দল সমূহ, আপনার রূপরেখা দিতে পারেন, প্রস্তাব দিতে পারেন, অসুবিধা নাই। কিন্তু ইতিমধ্যেই যে সমস্ত সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেছেন, ইতিমধ্যে নির্বাচন কমিশন সংস্কারের ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে সংস্কার প্রস্তাব করেছেন তাতে নির্বাচন কমিশনকে দুর্বল করবে। সুতরাং এটা চিন্তা করতে হবে যে একটি নির্বাচিত সরকার ছাড়া একটি রাজনৈতিক দল, বাংলাদেশে যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো রয়েছে, এই বিদ্যমান রাজনৈতিক দলগুলো ছাড়া বাংলাদেশের সংস্কার কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না। আজকে এই দ্রব্যমূল্যের সংকটের অন্যতম প্রধানতম কারণ হচ্ছে বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বিগত সরকার ধ্বংস করে গেছে। এই আর্থিক প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করতে হবে। এই আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাথে যারা অনিয়মে জড়িত ছিল, ওই আওয়ামী দোসররা, তাদেরকে আইনের আওতায় আনতে হবে, বিচারের আওতায় আনতে হবে। পালিয়ে যারা গেছে, কিন্তু যারা দেশে বিদ্যমান রয়েছে এখনো পর্যন্ত কিন্তু আমরা হতাশ, আমরা আশ্চর্যান্বিত। 6 মাসেও সত্যিকার অর্থে বড় ধরনের কোনো কর্মসূচি আমরা দেখছি না। সরকার চলছে, আমাদের উপদেষ্টা পরিষদের কতিপয় সদস্যদের মনে হচ্ছে তারা এন্টারটেনমেন্টের মধ্যে, আনন্দ উপভোগের মধ্যে রয়েছেন তাদের ক্ষমতাকে। জনসাধারণ কিন্তু আজকে এই অবস্থার জন্য এই অন্তর্বর্তী সরকারের কাছে এটি প্রত্যাশা করে না। আমি প্রায় সচিবালয়ের মধ্যে যাই, অত্যন্ত হতাশাজনক চিত্র দেখি। শিক্ষা, স্বাস্থ্য এই মন্ত্রণালয়গুলো আজকে মনে হচ্ছে সেখানে সবচাইতে বিগত সরকারের আমলে সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা। সেখানে আজকে এই স্বাস্থ্য এবং শিক্ষা ব্যবস্থাগুলো আবার নতুন করে মনে হচ্ছে সেখানে ভূত চেপেছে। সেইখানে আজকে জাতীয়তাবাদী দলের কাছ থেকে পরামর্শ নেওয়া হচ্ছে কিনা আমি জানি না। আজকে শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থায় বিভিন্ন জায়গায় আজকে বিভিন্ন অপশক্তিগুলো আজকে সেখানে আজকে দায়িত্ব অর্পণ করা হচ্ছে। এটি আমাদেরকে ভাবিয়ে তুলছে, এটি আমাদেরকে চিন্তিত করছে। আমি বক্তব্য বাড়াবো না। আমি আজকে এখানে মাননীয় প্রধান অতিথি রয়েছেন, আজকে তৃণমূল, আজকে নাগরিক কমিটি থেকে যে আয়োজন করা হয়েছে, আমি ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে যে নাগরিকদের এই সমস্যা, এই সংকটের পাশে তোমরা আছো, থাকতে হবে ইনশাল্লাহ। আজকে ঢাকা মহানগরীতে জড়যোগতা চলছে। দেখেন কালকে সারা দিন ট্রেন বন্ধ। এটি সংকট সমাধানের জন্য এত সময় লাগে? তাদের দাবি যদি যৌক্তিক হয় সেটি মেনে নিয়ে জনসাধারণের দুর্ভোগ লাঘব করা আরো প্রয়োজন ছিল। আজকে বাংলাদেশের ছাত্ররা, ছাত্রী কলেজের ছাত্ররা আজকে দীর্ঘদিন যাবত আন্দোলন করছে। এটির জন্য আজকে মুখোমুখি হচ্ছে, আজকে এখানে মানুষের জনদুর্ভোগ বাড়াচ্ছে। এই সংকটের জন্য তাদের সাথে আলোচনা করে যুক্তিসঙ্গত সমাধানের পথ বাইর করতে হবে। আমি আর বক্তব্য না বাড়িয়ে
দ্রব্যমূল্য সংকট, এই দ্রব্যমূল্য চালের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, বিদ্যুতের দাম বাড়ছে, সমস্ত কিছু দাম হু করে বাড়ছে। মানুষের কর্মসংস্থান নাই, মানুষের ইনকাম নাই। সুতরাং এই দ্রব্যমূল্য সংকট থেকে বাঁচানোর জন্য তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। কার্যকর পদক্ষেপ নিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে হবে, জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে। এই বলে আজকে উপস্থিত সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে বক্তব্য রাখবেন সমসাময়িক জাতির যে সমস্যাগুলি এবং জনগণের যে সমস্যাগুলির সাথে উপলব্ধি করে যে সংগঠনটি বারবার বিভিন্ন বিষয় সকলের সামনে উপস্থাপন করে, সেই তৃণমূল নাগরিক আন্দোলনের বিপ্লবী সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সুযোগ্য সহসাধারণ সম্পাদক, যশোরের কৃতি সন্তান, জননন্দিত জননেতা মফিজুর রহমান লিটনকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বক্তব্য রাখবেন মফিজুর রহমান লিটন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তৃণমূল নাগরিক আন্দোলন কর্তৃক আয়োজিত আওয়ামী সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং তাদের গ্রেপ্তারের দাবিতে আজকের এই নাগরিক অবস্থানের প্রধান অতিথি, শেখ হাসিনার আতঙ্ক টকশো ব্যক্তিত্ব, যিনি আমাদের ওই খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যিনি আমাদেরকে উৎসাহ দিয়েছেন, সকল বাধা উপেক্ষা করে আমাদের এই প্রেস ক্লাব চত্বরে বিভিন্ন হাজারো হাজারো প্রোগ্রামে গ্রেপ্তারের উপেক্ষা করে আমাদের সমাবেশে উপস্থিত হয়েছেন আজকের প্রধান অতিথি, বিএনপি ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আজম খান। উপস্থিত আর এক টকশো ব্যক্তিত্ব, যার টকশো শোনার জন্য আমরা টিভির চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে দেখি, বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা, চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান, বারবার সংসদ সদস্য জনাব হারুন রশিদ। আমাদের মাঝে আরেকজন উপস্থিত, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, যিনি আমাদের ওই খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলনের সাহস জুগিয়েছেন, বিভিন্ন প্রোগ্রামের ছক এবং প্রোগ্রাম যার নির্দেশে হয়েছে, সেই আমাদের প্রিয় নেতা আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ সহ নেতৃবৃন্দ, আমার সংগ্রামী সালাম, শুভেচ্ছা ও অভিবাদন গ্রহণ করুন। বক্তব্য দিবেন প্রধান অতিথি। প্রধান অতিথির বক্তব্য শুনব, একটি কথা বলে শেষ করব। ওই আওয়ামী দুঃশাসনের এবং সিন্ডিকেট ভেঙে দিতে পারে একমাত্র একটি নির্বাচিত সরকার। আমরা এখনো কেন এই প্রেস ক্লাব চত্বরে দাঁড়িয়ে বিভিন্ন দাবিতে কেন সমাবেশ করতে হচ্ছে? অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলবো, সংস্কার করুন, দ্রুত সংস্কার করুন। সংস্কার করতে বছরের পর বছর লাগে না। সংস্কার করে একটি নির্বাচিত সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করুন। দেখবেন এই আওয়ামী দুঃশাসন বাংলাদেশের এক ইঞ্চিও দাঁড়াতে পারবে না। সেটা রুখে দেবে জনগণ, রুখে দেবে জনতা, রুখে দেবে দেশবাসী। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়ে অবিলম্বে আওয়ামী দুঃশাসনের এবং আওয়ামী সিন্ডিকেট যারা আছে, যারা জড়িত, তাদেরকে গ্রেফতার করুন। গ্রেফতার করতে সময় লাগে না। গোয়েন্দা সংস্থাকে দায়িত্ব দিন এবং এই সিন্ডিকেটের সাথে যারা যারা জড়িত তাদের নাম প্রকাশ করুন। তাদের নামও জাতি জানতে চায়।
আমি আজকে মিডিয়া ভাইদের এই উপস্থিতিতে এবং যারা উপস্থিত হয়েছেন তাদেরকে তৃণমূল নাগরিক আন্দোলনের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। ধন্যবাদ লিটন ভাইকে। এবার যে বক্তব্য রাখবেন, আমি রাজনৈতিক অঙ্গনে যে কয়জন বিশেষ নেতাকে দেখতে পাই তাদের মধ্যে অন্যতম পরিচ্ছন্ন রাজনীতিবিদ, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক বিপ্লবী সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত ভাইস চেয়ারম্যান, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, জননন্দিত জননেতা অ্যাডভোকেট আহমদ আজম খানকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বক্তব্য রাখবেন অ্যাডভোকেট আহমদ আজম খান। বিসমিল্লাহির রহমানির রহিম। তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, আজকের প্রধান বক্তা, বাংলাদেশের জাতীয় সংসদের একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য, আন্দোলন সংগ্রামে রাজপথের অন্যতম একজন যোদ্ধা, জননেতা জনাব হারুনুর রশিদ, আজকের বিশেষ অতিথি, এই দীর্ঘ আন্দোলন সংগ্রামে গত 17 বছরে এই প্রেস ক্লাব চত্বরকে যিনি আন্দোলনে সরব রেখেছিলেন, আমাদের সেই নেতা জননেতা আবু নাসির মোহাম্মদ রহমতুল্লাহ, আমাদের আরেকজন নেতা ইসমাইল হোসেন সিরাজি, কমিশনার বাদল সরকার সহ এই তৃণমূল এই সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ, প্রিয় ভাইরা, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার পাশে আরেকটি সমাবেশ হচ্ছে, ওই সমাবেশটিতেও আমাদের একজন দায়িত্বশীল নেতা বক্তব্য রাখছেন বা রাখবেন। আমাদেরই পাশাপাশি দুটো সমাবেশ একেবারেই শুভনীয় নয়। যারা মিডিয়ার ভাইরা তারাও বিব্রত হন যে ওই সমাবেশটিতে তারা থাকবেন না, এই সমাবেশটিতে থাকবেন। যারা দর্শককুল তারাও বিব্রত হন। আমি আয়োজকদের অনুরোধ করব, পরবর্তী সময়ে যেন অন্যদের সাথে সমন্বয় করে আপনারা আয়োজন করেন। ওই সমাবেশটি আগামীকালকে হতে পারত, অথবা এই সমাবেশটি আগামীকালকে হতে পারত। নিজেদের মধ্যে এই সমন্বয়টা ভবিষ্যতে যেন আপনারা করে প্রোগ্রাম করেন, এই অনুরোধটা আপনাদের কাছে করব। প্রিয় বন্ধুরা, আজকে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে সমাবেশ। আমরা দীর্ঘকাল, অন্তত গত 10 বছর এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে আমরা সরব রয়েছি মাঠে। 10 বছরই একটু 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 করে শুধু দ্রব্যমূল্যের দাম বাড়ছেই, বাড়তে বাড়তে এটা এমন আকাশ সম হয়ে পড়েছে যে এখন আর মানুষের নাগালের মধ্যে নেই। মানুষ অসহায় হয়ে পড়েছে। অসহায়ত্বের কথা নানান ভাবে আমাকে যখন যেখানে সাধারণ মানুষের সাথে মিশি তখন তারা আমাকে জানায় তাদের অসহায়ত্বের কথা।
আরেকটা কথা তারা বলে যে আজম ভাই, এতদিন তো ফ্যাসিবাদ ক্ষমতায় ছিল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য আপনারা অনেক কথা বলেছেন, কি বলবেন এখন? এখন তো ফ্যাসিবাদ নেই, এখন তো সারা বাংলাদেশের সকলের সমর্থিত এবং আপনাদের সমর্থিত সরকার, এখন দাম বাড়ছে কেন? অনেক সময় নিজেও বিব্রত হই, জবাব দিতে পারি না, আজকে কেন দাম বাড়ছে? আমি এই সরকারের যিনি বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা, তাকে প্রশ্ন করতে চাই, দ্রব্যমূল্য এবং সিন্ডিকেট এগুলো যদি ভাঙতে না পারেন, দ্রব্যমূল্য কমাতে না পারেন, তাহলে বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে বিব্রত করবেন না, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিব্রত করবেন না। বাংলাদেশের মানুষ বড় আশা করে বাংলাদেশের নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরকার প্রধান করেছে। তার উপদেষ্টারা যদি যোগ্যতার সাথে দেশ চালাতে না পারেন, তাহলে তো আপনাদের জন্য পথ উন্মুক্ত আছে, আপনারা পদত্যাগ করতে পারেন। জনগণের কাছে আপনাদের ব্যর্থতার জন্য আমরা কৈফিয়ত দিতে বিব্রত হতে পারবো না, কারণ আপনাদের দায় আমরা নিতে পারবো না। আর আপনাদের দায় নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকেও আপনারা বিতর্কিত করবেন না। পরিষ্কার করে বলছি, আপনারা যদি দায়িত্ব পালন না করতে পারেন, যে পালন করতে পারবেন না তিনি জনগণের কাছে ক্ষমা চেয়ে দায়িত্ব ছেড়ে দিন। এই অন্তর্বর্তীকালীন সরকার এসছে জনগণের ক্ষমতায়নের জন্য। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে অকুণ্ঠ সমর্থন দিয়েছি। এই সরকারের শপথ অনুষ্ঠানে আমরা হাজির থেকেছি, কারণ জনগণের ক্ষমতায়নের অঙ্গীকারে অঙ্গীকারাবদ্ধ হয়ে এই সরকার ক্ষমতায় এসছে। এই সরকারের মূল লক্ষ্য দুটি। প্রথমটি হলো একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ক্ষমতায়ন করে তারা সম্মানের সাথে বিদায় নেবেন। আর একটি হলো যে আগামী দিনে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এই সরকার অত্যাবশ্যকীয় কিছু সংস্কার করবেন। সকল সংস্কার এই সরকারের পক্ষে সম্ভব নয়। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যে প্রক্রিয়া যুগ যুগ ধরে চলতে থাকবে। পৃথিবীর উন্নত দেশগুলোতে যেখানে 200-300 বছর গণতন্ত্রের চর্চা হয়, সেখানেও সংস্কার প্রক্রিয়া চলমান চলছে, কারণ এটা এমন একটা প্রক্রিয়া যেটা একটার পর একটা আসতেই থাকবে। তাই যারা বলেন সংস্কার শেষ করে নির্বাচন, তারা কল্পনার রাজ্যে বাস করেন। আজকাল দেখি একটা গোষ্ঠী একেবারে বেসামাল হয়ে পড়েছেন, তাদের বক্তব্যে, তাদের বিবৃতিতে একেবারে বেসামাল হয়ে পড়েছেন। তারা বিভিন্ন প্রতিষ্ঠানকে দখল করবার চেষ্টা করছেন এবং দখল করে নিচ্ছেন। তারা বিভিন্ন সরকারি বিভিন্ন পদে তাদের লোক নিয়োগের জন্য ব্যাপৃয়া হয়ে গেছেন এবং নানা রকমের ভয় ভীতি দেখাচ্ছেন। তারা, আমরা দেখছি যে
এক সময় বলছেন আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম, আবার বলছে আওয়ামী লীগ খুনি। এক সময় বলছেন নির্বাচন দ্রুত দরকার, আবার বলছেন যে সংস্কার শেষ করে নির্বাচন। কখন যে কোন কথা বলবেন, কালকে কোন কথা বলেছেন আর আজকে কোন কথা বলবেন, এটা তাদের ধারণার মধ্যেই থাকেন না। এরকম বেসামাল অবস্থায় পড়ে গেছে তারা। তাদের বলবো, বন্ধুরা শান্ত হন, আস্তে আস্তে এগোন, জনগণের ভালোবাসা নিয়ে এগোন। এইভাবে দখলবাজি এবং প্রাতিষ্ঠানিক চাঁদাবাজি বন্ধ করুন। জনগণ এটা পছন্দ করে না। আর আজকে পত্রিকায় দেখলাম কলকাতার দূতাবাসের একজন অ্যাটাশে লাপাত্তা হয়ে গেছে। আবার দেখলাম যে ওই চট্টগ্রামে নওফেলের একজন সহযোগী, ওই যে শিক্ষামন্ত্রী ছিল নওফেল আওয়ামী লীগের, তার একজন সহযোগীর পরিচয় এবং দুর্নীতি উদ্ঘাটন করতে গিয়ে একটি কলেজের প্রিন্সিপাল বড় বেকায়দায় পড়ে গেছেন। আওয়ামী লীগের দুঃশাসনের কুকীর্তি উদ্ঘাটন করতে গিয়ে যদি এখনো বেকায়দায় পড়তে হয়, এর দায়িত্ব অবশ্যই এই সরকারের ওই উপদেষ্টার নিতে হবে যিনি এই সম্পর্কে দায়িত্ববান। তিনি কেন এখনো তার ওই জায়গাগুলোকে, ওই কলেজ, ওই বিশ্ববিদ্যালয়, ওই মন্ত্রণালয়, ওই সম্পর্কিত বিভিন্ন প্রতিষ্ঠানে ওই ফ্যাসিবাদের দোষরদেরকে পরিষ্কার করতে পারেন নাই? তাই বলবো যে এটা পারবেন না। একটা অন্তর্বর্তী সরকারের সেই মেকানিজম, সেই শক্তি, সেই জনবল থাকে না। তাই বলবো যে এই সরকার একটা বিশ্ববরেণ্য নোবেল জয়ী ডক্টর ইউনূসের সরকার, এই সরকারকে আমি সম্মানের সাথে বিদায়ের পক্ষে। তাই আমি চাই যে কোন রকমের গাফিলতি না করে, সময় ক্ষেপণ না করে যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করুন। বিএনপি যদি বলে 6 মাস পরে নির্বাচন চাই, তখন কিছু কিছু দল আর কিছু কিছু সমন্বয়ক বিএনপিকে আক্রমণ করতে দ্বিধা করেন না। তাহলে জনগণের ক্ষমতায়নটা কিভাবে হবে? এখনকার সরকার কি কোন নির্বাচিত সরকার? এই সরকারের মধ্য দিয়ে কি জনগণের ক্ষমতায়ন হয়েছে? তা তো হয়নি। জনগণের ক্ষমতায়ন হবে নির্বাচিত সরকারের মধ্য দিয়ে। যারা কালক্ষেপণ করতে চাচ্ছেন, তারা কাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে চাচ্ছেন? পত্রিকায় পড়ি নতুন রাজনৈতিক দলের উদ্ভব করবে ফেব্রুয়ারি মাসে। তা ঘটুক না। আমরা তো বিএনপির পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছি যে নতুন রাজনৈতিক দল যারা করতে চায়, একটা বা একাধিক, আমরা তাদেরকে স্বাগত জানাই, তাদেরকে আমরা স্বাগত জানাই। কিন্তু সরকারের পৃষ্ঠপোষকতায় আমরা অতীতে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় দেখেছি রাজনৈতিক দল করতে। তাদেরকে অনেকেই বলেছেন কিংস পার্টি। এখন কিন্তু সেই কিংস পার্টির অস্তিত্ব নেই। কিংস পার্টিকে এখন কিন্তু আর দেখি না। এরকম রাজনৈতিক দল করবে, স্বাগতম। কিন্তু সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের থেকে রাজনৈতিক দল করবেন, সেটা কিন্তু
ওই ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতোই ওই কিংস পার্টি হবে, জনগণের পার্টি হবে না। জনগণের পার্টি করতে চান, জনগণের ভালোবাসা নিয়ে পার্টি করতে চান, রাজনীতি করতে চান, আসুন, রাস্তায় আসুন, রাজনৈতিক দল করুন, জনগণের ভালোবাসা আদায় করুন, তারপরে জনগণের ম্যান্ডেট নেবার জন্য এগিয়ে যান। এমনিতে জনগণের ভালোবাসা পাওয়া যায় না, এমনিতে রাজনৈতিক দল জনপ্রিয় হয় না। জনগণের কাজ করতে করতে, জনগণের জন্য ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়েই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই বিএনপি আজকে জনগণের দলে পরিণত হয়েছে, এমনি নয়। কথাটা মনে রাখবেন। অনেকে বলেন যে বিএনপির কিছু নেতা কর্মী নাকি চাঁদাবাজি দখলবাজিতে লিপ্ত। পরিষ্কার বলতে চাই, বিএনপি চাঁদাবাজি দখলবাজিতে বিশ্বাস করে না। আমার নেতা দেশনায়ক তারেক রহমান স্পষ্ট করে বলে দিয়েছেন, যারা চাঁদাবাজি এবং দখলবাজিতে যাবেন, দল থেকে শুধু বহিষ্কার হবেন না, তাদেরকে পুলিশের কাছে ধরিয়ে দেয়া হবে। তাই বলতে চাই, কেউ চাঁদাবাজি দখলবাজিতে যাবেন না। চাঁদাবাজি দখলবাজির দল বিএনপি নয়। আর যারা অযথা বিএনপির উপর চাঁদাবাজির তকমা লাগাতে চান, তাদেরকে বলতে চাই, অত্যন্ত বিনয়ের সাথেই বলতে চাই, চাঁদাবাজি এবং দখলবাজি কিন্তু আপনারা করছেন। ব্যাংক দখল করছেন, প্রতিষ্ঠান দখল করছেন, মন্ত্রণালয়ের বিভিন্ন জায়গায় লোক নিয়োগ দিচ্ছেন। আপনারা দলগতভাবে এখানে প্রাতিষ্ঠানিক চাঁদাবাজি দখলবাজির মহড়া দিয়ে বাংলাদেশটাকে আপনাদের দলে দখল করবার চেষ্টা করছেন, আর তকমা লাগাতে চাচ্ছেন বিএনপির উপর। এগুলো হবে না, এগুলো ভুলে যান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুনির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে এগিয়ে যাচ্ছে জনগণের ক্ষমতায়নের জন্য, জনগণের অধিকার আদায়ের জন্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা আগামী দিনে যিনি সমৃদ্ধ বাংলাদেশকে নেতৃত্ব দেবেন, দেশনায়ক তারেক রহমান, তার নেতৃত্বে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো, যারা গত 17 বছর মাঠে লড়াই করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 722 জন নেতাকর্মী গুম হয়ে গেছে। আজও যাদের আমরা খুঁজে পাচ্ছি না, আজও যাদের বাবা মা, যাদের স্ত্রী সন্তানেরা কাঁদছে, যাদের চোখের পানিতে আজও আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, যাদের খুঁজে পাচ্ছি না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ওই ফ্যাসিস্ট সরকার হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে নির্মম ভাবে। যাদের বাবা মা, যাদের স্ত্রী, যাদের সন্তানেরা, যাদের আত্মীয় স্বজনেরা কাঁদছে, তাদের সান্ত্বনা দেবার একটা মাত্র পথ, যেদিন সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারবো দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে, যেদিন আমরা একটা সুখী বাংলাদেশ গড়ে তুলতে পারবো, যেদিন একটা গণতান্ত্রিক মানবিক একটি বাংলাদেশ গড়ে তুলতে পারবো, সেদিনই ওই গুম হয়ে যাওয়া, ওই হাজার হাজার খুন হয়ে যাওয়া নেতা কর্মীদের স্বজনেরা সেদিন সান্ত্বনা পাবে, তার আগে নয়। আর সেজন্যই তাদের আত্মার সান্ত্বনার জন্যে
তাদের রক্তের সান্ত্বনার জন্য আমরা মাঠে আছি, মাঠে থাকব এবং তাদের রক্তের প্রতিশোধ নেব। এই বাংলাদেশটাকে গড়ে তুলে, বাংলাদেশটাকে গণতান্ত্রিক মানবিক ভাবে সমৃদ্ধ করে আমরা এই বাংলাদেশটাকে গড়ে তুলেই তাদের আমরা স্মরণ করব, তাদেরকেই চিরকালের জন্য আমরা এই একটি গণতান্ত্রিক মানবিক সমৃদ্ধ বাংলাদেশ দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে উপহার দিতে চাই। আর সেজন্যই সকলকে প্রস্তুতি নেওয়ার জন্য, ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানিয়ে সমস্ত দুষ্কর্ম, সমস্ত চাঁদাবাজি, সমস্ত দখলবাজি থেকে দূরে থাকবার আহ্বান জানিয়ে আগামী দিনে অতি সত্বর যত দ্রুত সম্ভব, আমরা বলেছি জুলাই অগাস্টের কথা, যত দ্রুত সম্ভব। অনেকে বলেন জুলাই অগাস্টে নাকি নির্বাচন হয় না, আমরা জুনেও নির্বাচন দেখেছি। কাজেই যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার কায়েমের লক্ষ্যে এই সরকারকে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।